সংসদের প্রথম অধিবেশনকাল স্পিকার ডেপুটি স্পিকার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আগে খণ্ডিতভাবে ডেপুটি স্পিকারের পদ চায় না জামাত। সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় এনসিপি। অতিরিক্ত ডিজেল সরবরাহে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তেলের জন্য আজও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভোগান্তি না কমায় ক্ষোভ। হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইন ফেলছে ইরান। 16টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের। হামলায় আহত হলেও এখনো সুস্থ মোস্তফা খামেনি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবে সেটি উপস্থাপন করবেন। এরপর সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বৃহস্পতিবার বেলা 11টায় বসছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। অধিবেশনের শুরুর আগের দিন বুধবার বেলা 11টায় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দীর্ঘ 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, কিভাবে পরিচালিত হবে সংসদের উদ্বোধনী অধিবেশন, এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আমাদের সংসদ নেতাকে। সংসদ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের শুরুতে। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী প্রারম্ভিক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সভাপতি কে হবেন, যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকার আজ পর্যন্ত আমাদের জানা মতে অ্যাভেলেবেল হয় নাই, সেই জন্য কে সভাপতিত্ব করবেন ইত্যাদি বিধি মোতাবেক তিনি উপস্থাপন করবেন, আহ্বান করবেন একজনকে সভাপতিত্ব করার জন্য, এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তার পরবর্তীতে সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন, এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। জুলাই সনদে যেসব বিষয়ে বিএনপি সম্মত হয়েছে তা ধারণ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। রাষ্ট্রপতির ভাষণের পরে সেদিন মুলতবি হবে। মুক্তিযোদ্ধা বিষয়ে প্রতিমন্ত্রী ইশাক হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আপনারা দেখেছেন যে নির্বাচন শেষ হওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি, এবং আমি আশা রাখি আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা মাত্র এসেছি, দেশ একেবারে ভঙ্গুর অবস্থায় আমরা পেয়েছি, অর্থনীতি একেবারে দেউলিয়া অবস্থায় চলে গিয়েছে। তো এর বাইরে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়, সব কিছু বিবেচনায় আমি কথা দিতে চাই যে জনগণ অবশ্যই হতাশা হবে না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী অক্ষরে অক্ষরে আমরা কাজ করে যাব। এটার জন্য আমাদেরকে জনগণেরও সহযোগিতা দরকার হবে। 15 মার্চ অধিবেশনের বিরতি হতে পারে বলে জানান মন্ত্রীরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন। সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সংসদ ভবন, ঢাকা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সভাপতির চেয়ার খালি রেখেই সংসদের অধিবেশন শুরু হবে।
তারপর নির্বাচন করা হবে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। শোক প্রস্তাবের পর ভাষণ দেবেন রাষ্ট্রপতি। বিএনপি সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিফ হুইপ আহমেদ সারওয়ারের রিপোর্ট। প্রতিবার সংসদের উদ্বোধনী অধিবেশন শুরু হয় বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে, কিন্তু বিগত সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে। এমত অবস্থায় কার সভাপতিত্বে শুরু হবে জাতীয় সংসদ, এ নিয়ে জনমনে আগ্রহ রয়েছে। বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন চিফ হুইপ। জানান সংসদের প্রথম দিনের কার্যসূচিও। সংসদ চিয়াজড়িত মতন বসবে না, আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। আমাদের অর্ডারস অফ দ্য ডের মধ্যে আছে, ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন, তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, 133টা অর্ডিন্যান্স আমাদের লে করা হবে এবং সেটা প্লেস করা হবে। সেই অর্ডিন্যান্সগুলো মাননীয় আইনমন্ত্রী উত্থাপন করবেন। 2024 সালের কাগজ যেটা সংসদে উত্থাপিত হয়নি, যে কর্ম কমিশনের কাগজ আমরা উত্থাপন করব। এরপরে মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি ভাষণ শেষ হলেই তারপর সংসদ শেষ। চিফ হুইপ বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতের ভিন্নতা সত্ত্বেও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। সে লক্ষ্যেই সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ সরকারি দল। আমরা চাই সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিতর্ক এবং সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। সেই সঙ্গে আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ এবং ঐকমত্যের ভিত্তিতেই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সমাধান করা সম্ভব। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেয়াই তাদের লক্ষ্য বলে জানান চিফ হুইপ। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আংশিক নয়, জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন চায় বিরোধী দল। তাই ডেপুটি স্পিকার দেওয়ার ব্যাপারে সরকারি দলের প্রস্তাব নাকচ করার কথা জানিয়েছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অন্যদিকে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার জন্য আহ্বান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন বুধবার রেওয়াজ অনুযায়ী সংসদ ভবনে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরাও। বিরোধী দলীয় নেতার কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংসদের রীতিনীতি এবং বিরোধী দলীয় কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। যেহেতু অধিকাংশই সদস্য নতুন, সে কারণেই সংসদের ফর্মালিটিস, তারপরে ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে ব্রিফিং দিয়েছি। বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ সরকার দলীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। বিকালে জাতীয় সংসদের এলডি হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, 24-এর আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে বিরোধী দলের তীব্র আপত্তির কথাও জানান তিনি। হ্যাঁ, আমরা অনেক আলাপ আলোচনা করেছি এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। সরকার দেশ ও জনগণের বিপক্ষে কোনো পদক্ষেপ নিলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন জামাত আমির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কেমন সংসদ হচ্ছে, কেমন হবে এর কার্যক্রম,
সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, গঠনমূলক বিতর্ক আর কার্যকর ভূমিকায় সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে প্রত্যাশা ও গবেষক বিশ্লেষকদের। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে সংসদ উত্তপ্ত হয়ে উঠবে বলে ধারণা তাদের, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক প্রস্তুতি। নতুন এই সংসদের বড় বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ সদস্যই প্রথমবার আলোকিত করতে যাচ্ছেন সংসদীয় চেয়ার। 219 জনই হচ্ছে প্রথম জাতীয় সংসদ সদস্য। এই নতুন যারা সংসদ সদস্য তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সংবিধান এবং কার্যপ্রণালী বিধি যদি তারা ফলো করে তাহলে তাদের জন্য সংসদ পরিচালনা করা অনেক সহজ। শুধু এমপিরাই নয়, সংসদের গুরুত্বপূর্ণ ধারাতেও আসছে পরিবর্তন। স্পিকার পদত্যাগ করায় সংসদের কার্যপ্রণালী বিধি মেনে রাষ্ট্রপতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতা। সংসদ নেতা উনি আহ্বান জানাবে পুরাতন সিনিয়র সদস্য, তাদের মধ্যে থেকে একজন উনি মনোনয়ন দেবে, উনি চেয়ার করবেন, ওই চেয়ারে উনি বসবেন সভাপতি স্পিকারের চেয়ারে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ পরিচালিত হবে, তারপরে স্পিকার নির্বাচিত হবে, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে, তারপরে স্পিকার গিয়ে স্পিকারের চেয়ারে সভাপতি চেয়ারে বসবে, আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট শুরু হবে। বিশ্লেষকরা বলছেন, জনগণের সমস্যা তুলে ধরার পাশাপাশি আইন তৈরিতে গঠনমূলক বিরোধিতায় প্রাণবন্ত হয়ে উঠবে নতুন সংসদ। সরকারি দল এবং বিরোধী দলের একটা প্রাণবন্ত বিতর্ক এবং গঠনমূলক সমালোচনা আলোচনার মাধ্যমে জাতীয় ইস্যুগুলোতে তারা কথা বলবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি যদি বিরোধী দল হয়, সেক্ষেত্রে সরকারি দলকে অত্যন্ত দায়িত্বশীলতার মধ্যে নিয়ে আসবে। সারা দেশে সরকারের কী ধরনের ব্যয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, এগুলো নিয়ে তারা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমার কাছে মনে হয় যে বিএনপি আরেকটা তৃতীয়বারের মতো একটা বড় ভুল করতে যাচ্ছে যদি এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ না নেয় এবং এটা যদি পাশ কাটিয়ে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই মঞ্চে প্রত্যাশার আলো কতটা দ্যুতি ছড়াবে তার ওপরই নির্ভর করছে নতুন সংসদের গ্রহণযোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এবার যেসব সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা তাদের নিয়মিত উপস্থিতি, আইন প্রণয়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংসদকে যেমন প্রাণবন্ত করবে, তেমনিভাবে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া প্রতিরোধে মশার প্রজনন নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী 14 মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চলবে। দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তায় এ বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14 মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল ও গাড়ি চালকরা। বিস্তারিত মহিবুল্লাহ মুহিবের প্রতিবেদনে। রাজধানীর পরিবাগ পেট্রোল পাম্প, মোটরসাইকেলের তেলের জন্য চালকদের দীর্ঘ লাইন। এ লাইন গিয়ে ঠেকেছে প্রায় কাঁটাবন।
গেল কদিন ধরে এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাম্প থেকে তেল নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 3টা পাম্প ঘুরে আসলাম, সব বন্ধ, বলতেছে জ্বালানি সংকট, কিন্তু সংকট সরকার তো বলতেছে না সংকট, তাহলে আমরা কেন পাম্প সংকট করে রাখলাম? এই 200-300 টাকার তেলে তো হয় না, আমাদেরকে হয় 300 টাকার তেলে। আপনারা দেখতেছেন না কেমন আছে, লোকজন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়ায় থাকার পরে যদি এই নাটক শুনতে হয়, ভালো লাগে নাকি? প্রতিদিন এসে 2 লিটারের জন্য দাঁড়ায় থাকতে হবে, এটা বিরক্ত না? তো ঢাকা শহরে আপনার 10-20 কিলোমিটার গেলে 2 লিটার তেল শেষ, আর এইসব গাড়িতে নিচে পড়েই থাকে 4-5 লিটার তেল। দীর্ঘ অপেক্ষার পর ব্যক্তিগত মোটরসাইকেল মালিকরা নিচ্ছেন 300 টাকার তেল, পাঠাও চালকরা 600 টাকার। কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় পাম্পে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। রাইড শেয়ার যারা করে তাদের জন্য 600। আপনি রাইড শেয়ার করেন না, অ্যাপস থাকতে হবে, তাহলে না হলে 300 দিব। আমি আসাদ গেটে 2.5 ঘন্টা দাঁড়ানোর পরে ওরা বলল যে তেল শেষ, সেখানে আমার গাড়ি পাম্পের একটু সামনেই বলে তেল শেষ। লাইন হয়েছে আপনার ওই যে কাটাবন পর্যন্ত। মানুষের মনে একটা প্যানিক যে তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম এত ভিড় করতেছে। এদিকে প্রাইভেট কারে দেয়া হচ্ছে সর্বোচ্চ 10 লিটার তেল। এ নিয়েও প্রাইভেট কার চালক ও মালিকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে কোনো জিনিসের যখন দাম বাড়ে আমি কিনি না, এটা আমারও একটা চিরস্থায়ী নিয়ম যে আজকে দাম বাড়ছে কিনতে হবে, এটা আমি কিনি না। দেখেন এতদিন তেলের দাম বাড়ছে, আজকে আমি প্রথম তেলের জন্য আসছি। তেল আছে পর্যাপ্ত রিজার্ভে আছে তেল, অথচ সিন্ডিকেটের কারণে এই জনসাধারণের ভোগান্তি এটা। এখন আমি যদি 2 ঘন্টা ধরে একটা পেট্রোল পাম্পে 2 লিটার তেল নেই, তাহলে আমার মিনিমাম 8 লিটার তেল লাগবে। আমি কতগুলো পেট্রোল পাম্পে দাঁড়াই তেল নেবো বলেন? এমন বাস্তবতায় নিজেদের নিরাপত্তায় পাম্পে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিষয়টা তো একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে চলে, এটা এখন এই সিস্টেম ব্রেক হয়ে গেছে। এই সিস্টেম ব্রেক করার জন্য আমি যেটা বললাম, সরকার যে কোনো সিদ্ধান্ত নেয় বাস্তবায়নে আমরা সচেষ্ট ছিলাম, আসি, থাকুক, কিন্তু আমাদের নিরাপত্তাটা দিয়ে দেন। আপনারা যা বলবেন তাই শুনুন। আর যদি আমাদের নিরাপত্তাই না থাকে, যান মাল পাম্প স্টাফ, তাইলে ভাই আমাদের পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এদিকে রেশনিং ব্যবস্থার আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এতদিন পাম্পগুলোতে গড় বিক্রয়ের তুলনায় 25% কম তেল সরবরাহ করা হলেও বুধবার থেকে তা কমিয়ে 15% আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আপৎকালীন সময়ের জন্য অতিরিক্ত ডিজেল সরবরাহ করতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে কি পরিমাণ অতিরিক্ত ডিজেল দিতে পারবে তা নির্ভর করবে দেশটির সিদ্ধান্তের উপর। এর আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের ভারতের হাইকমিশনার জানান, বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন তিনি। এছাড়াও ভারত থেকে পাইপলাইন দিয়ে প্রতি মাসে 15,000 টন ডিজেল আমদানি শুরু হয়েছে বলেও জানানো হয়। 12তম দিনে গড়ালো ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল জোটের পাল্টাপাল্টি হামলা। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে মাইন ফেলছে ইরান। অবিলম্বে এটি বন্ধ না হলে ইরানের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছিলেন, তবে এখন সুস্থ ও সুরক্ষিত আছেন বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। চলমান যুদ্ধ সংঘাতের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছিলেন, তবে ঠিক কবে কখন তার উপর হামলা হয়েছিল তার বিস্তারিত জানায়নি ইরান। দেশটির সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জোট বাহিনীর হামলায় আহত হলেও এখনও সুস্থ ও নিরাপদে আছেন মোস্তফা খামেনি। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তাকে জনসম্মুখে দেখা না যাওয়ায় এ নিয়ে নানা গুঞ্জনের মুখে ইরান সরকার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে মোস্তফাকে। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দাবি, গেল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই আহত হয়েছিলেন খামেনি পুত্র।
বুধবার ইরানের উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে। একটি আবাসিক এলাকায়ও হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। মার্কিন ইসরায়েলি বাহিনীর যৌথ হামলা থামছে না লেবাননেও। হামলায় নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের জৌয়া শহরের মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি। লেবাননে নিহতের মোট সংখ্যা 550 ছাড়িয়েছে। পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর রকেটের আঘাতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে হামলার মাত্রা বাড়িয়েছে তেহরানও। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে তারা। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চলছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, চলমান সংঘাতে দেশটির অন্তত 150 সেনা আহত হয়েছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের একটি লজিস্টিক সাপোর্ট ক্যাম্পেও ড্রোন হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে কন্টেনারবাহী জাহাজেও হামলা চালিয়েছে ইরান। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি, কিছুদিন ধরে হরমুজ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরান। যুদ্ধের 12তম দিনে হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হামলা ও একটি জাহাজে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে মাইন স্থাপনকারী 1 ডজনের বেশি নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে অবিলম্বে মাইন অপসারণ করে হরমুজ প্রণালীকে বাধামুক্ত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য ছেড়েছে অন্তত 43,000 মার্কিন নাগরিক। আঞ্চলিক সংঘাতে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পরেও এ পর্যন্ত 23টি বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন 3,000-এরও বেশি অস্ট্রেলিয়ান নাগরিক। আর আবুধাবি ও তেল আবিবে দূতাবাস ও দুবাইয়ের কনসুলেট বন্ধ করেছে অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকতে সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের জয়ে আনন্দিত দর্শকরা। নাহিদ রানার গতির ঝড়ে মুগ্ধ হন ক্রিকেট প্রেমীরা। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে এই দলটার উপর বিশ্বাস রাখছেন তারা। মিরাজের দলকে উৎসাহ দিতে মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পুরো ম্যাচ দেখেন দর্শক গ্যালারিতে বসে। মানিক মাহমুদের রিপোর্ট। ওয়ানডে ফরম্যাটে টাইগারদের হুঙ্কারে ঘায়াল হতো যে কোনো প্রতিপক্ষ। এটা খুব বেশি দিন আগের কথা নয়। তবে সময় পরিক্রমায় দাপুটে ভাব হারিয়ে র্যাঙ্কিংয়ের তলানিতে চলে যায় বাংলাদেশ। নতুন উদ্যমে অবস্থান উন্নতির চেষ্টা করছে আইসিসির র্যাঙ্কিংয়ে 10মে থাকা দলটি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অকুণ্ঠ সমর্থন দর্শকদের। প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও খেলা শুরুর আগে হাজির হয়ে যান মিরপুর স্টেডিয়ামে। তাকে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠে মিরাজের দল। গতির ঝড় আর চৌকস বোলিংয়ে প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলতে থাকেন বাংলাদেশের ব্রেটলি খ্যাত নাহিদ রানা। ক্যারিয়ারে 5 উইকেটের ফাইফার নেয়ার কৃতিত্ব দেখান দ্য ডেস্ট্রয়ার। মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবটা খুব সহজেই দেয় বাংলাদেশ। 8 উইকেটে জিতে নেয় ম্যাচ। অপরাজিত 67 ইনিংস খেলেন তানজিদ তামিম। সুখের অনুভূতি দর্শক মনে। তবে আক্ষেপ, ম্যাচটা এত অল্পতে শেষ হওয়ায়। খেলছি পাকিস্তান যদি কিছু স্কোর করতে পারতো আর হয়তো আমাদের প্লেয়াররা রান পাইতো। যেমন আজকে তানজিদ তামিম সেঞ্চুরি করে একটা সুবর্ণ সুযোগ ছিল। আমরা আগামীতে যাতে আমরা বিশ্বে চ্যাম্পিয়নে দাঁড় করা যেতে পারি। নাহিদ রানা 5 উইকেট নিয়েছে। নাহিদ রানার বল অনেক ভালো লাগছে। প্রতিটা জয় আমাদের জন্য অনেক সুখের। আমাদের বাংলাদেশি আমরা। সাইফের ব্যাটিংয়ে প্রশ্ন দর্শকদের। বোলারদের আরও যাচাই করতে পারতেন মিরাজ। অভিমত তাদের। তারপরও 2027 ওয়ানডে বিশ্বকাপ মিশনে র্যাঙ্কিং উন্নতিতে এই দলটার উপর ভরসা রাখছেন দর্শকরা। সাইফ হাসান আজকে অতটা ভালো ব্যাটিং করতে পারেনি। বোলারদেরকে আরেকটু ইউজ করা দরকার ছিল। যেমন মেহেদি মিরাজ 10 ওভার না করে
হয়তো রিশাদকে একটু বল করাতে পারতো, তারপরে মুস্তাফিজকে আর কয়েকবার করাতে পারতো, এটা বোলিংটা আর একটু করাতে পারতো বাংলা। টিম কম্বিনেশন এখন ঠিক আছে, বাট সৌম্যকে মনে হয় একটু চান্স দেওয়া উচিত ছিল, কারণ সৌম্য লাস্ট ওয়েস্ট ইন্ডিজ টুডে কিন্তু খুব ভালো খেলেছে। সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সো এই টিম কম্বিনেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে আমার মনে হয়। পুরো ম্যাচটা মাঠে বসে দেখেছেন জাইমুর রহমান। জয়ের সাক্ষী হয়েছেন বাংলাদেশের স্টেডিয়াম থেকে বের হয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও তার অভিব্যক্তি বলে দিচ্ছিল জয়ের তৃপ্তি নিয়ে ফিরছেন ঘরে। টি-20 বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে এবং আগামী 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার মিশনে এরকম একটা জয় বড্ড প্রয়োজন ছিল বাংলাদেশের। এখন তাদের চ্যালেঞ্জ পরের 2 ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএফইউজে ও ডিইউজের ইফতারে কথা বলেন তিনি। গালমান শফির রিপোর্ট। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে বুধবার জাতীয় প্রেস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংবাদিক নেতারা যোগ দেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কোনো মব সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ নেই। প্রতিরোধে প্রয়োজন গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা। অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এই ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সবকিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সমন্বয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ করে। আশা করি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ঐক্য ধরে রেখে পেশাগত দায়িত্ব পালন, সেই পেশার ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে ট্রেড ইউনিয়নের যে আইন সেটার ভিত্তিতে তাদের লড়াই এবং সংগ্রাম অব্যাহত রাখবে। সংসদের প্রথম অধিবেশন থেকেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপে যাত্রা শুরু হবে এমন প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। নতুন সরকার গঠন হয়েছে, আগামীকাল এই পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি যে এই পার্লামেন্টে আমাদের জন্য নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি আজকে এই দিনে, এটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। সাংবাদিকদের বেতন ভাতার বিষয়ে মনোযোগী হতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকার শহীদ ও আহত পরিবারদের ঈদ উপহার প্রদান করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার বনশ্রী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ইফতার, দোয়া মাহফিলের ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে রামপুরা বনশ্রী অঞ্চলের আন্দোলনের অন্যতম সংগঠক আজিজুল হক জিয়ান। পরে সেখানে জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারির খণ্ডিত অংশ প্রচার করা হয়। বিগত 17 বছর দেশে গুম খুনের রাজত্ব চলেছে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার, এমন অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে ধারণ করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল যদি এগিয়ে যেতে পারে তাহলে কোনো অপশক্তি দেশের ক্ষতি করতে পারবে না। দেশে যদি আবারও অস্ত্র হাতে দেওয়ার মতো পরিস্থিতি আসে, তারা যেন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়তে পারে, সংগঠনটি সেভাবে গড়ে তুলতে হবে। সংগঠনটি দেশ গঠনে অনেক বড় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা প্রতিমন্ত্রীর।
যে বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পর থেকে এর বিরুদ্ধে ষড়যন্ত্র, সীমাহীন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি আমাদের এই দেশের উপরে তারা ভর করেছে, আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশকে গুম, খুন এবং হত্যার যজ্ঞের একটা নগরীতে পরিণত করা হয়েছিল বিগত 17 বছর ধরে। এবং এই কাজটি করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে এবং আমাদের এই পবিত্র মুক্তিযুদ্ধকে অনেকটা প্রশ্নের মুখে ফেলার মতো অবস্থা করে দিয়েছিল। কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে পর্যটনে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে চীন। সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে প্রতিমন্ত্রী জানান, ঢাকা থেকে সপ্তাহে 12টি বিমান চলাচল করছে চীনে। নতুন করে আরও 3টি ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চেয়েছে দেশটি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে 6 থেকে 9 মাস সময় লাগতে পারে। এ নিয়ে শীঘ্রই বৈঠক হবে। প্রতিমন্ত্রী জানান, জাপানের সাথে করা চুক্তি সরকার রিভিউ করে চালুর বিষয়টি বিবেচনা করবে। তা না হলে 3rd টার্মিনাল নিয়ে নতুন করে টেন্ডার আহ্বান করবে সরকার। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীর মিরপুরে ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়। এতে দেশের শিল্পায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আরও বিনিয়োগ এবং শিল্প খাতের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর। ইউসেপ ঢাকা নর্থ রিজিয়নের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ও অতিথিরা। নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন যুবদল। শিমুলিয়া ব্রাহ্মণখালী এলাকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মানসুর মিয়া। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুন্নবী ভূঁইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এতে ভাকুরতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারে উপজেলার ফিরিঙ্গিকান্দা এলাকায়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি সরওয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন আসাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। রংপুরে স্থানীয় শহীদ আবু সাইদ স্টেডিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলের শীর্ষ নেতারা। অভিযোগ করেন 24-এর আগে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হয়েছে, আর 26-এর নির্বাচনে প্রতারণার বিরুদ্ধে লড়তে হচ্ছে। তাদের দাবি, দেশ একটি সংকটময় সময় পার করছে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার জরুরি। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগ ও ব্যবস্থাপনায় ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আগামী 7, 8 ও 9 এপ্রিল অনুষ্ঠিত হবে আইসিবিসি এক্সপো 2026। এই মেলাটি হবে দেশীয় আন্তর্জাতিক প্রযুক্তির প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি এবং সংশ্লিষ্ট অংশীদারদের জন্য এক মিলন মেলা। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে উন্নত প্রযুক্তি, নতুন উদ্ভাবন, ব্যবসায়িক সম্প্রসারণ ও নীতি নির্ধারকদের সাথে আলোচনা হবে। দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের নতুন আরও একটি আউটলেটের উদ্বোধন করেছে রাজধানীর অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং মল যমুনা ফিউচার পার্কে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবিরের উপস্থিতিতে এতে অংশ নেন ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অভিনেতা, মডেল তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এছাড়াও এ প্রজন্মের একঝাঁক জনপ্রিয় মডেল তারকা, স্টেপ ফুটওয়্যারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট ব্যক্তিরা, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এতে নতুন এই আউটলেটটি আধুনিক নকশা, নান্দনিক পরিবেশ এবং ক্রেতা বান্ধব সেবার সমন্বয়ে সাজানো হয়েছে। এছাড়াও ক্রেতারা উপভোগ করতে পারবেন বিশেষ মূল্য ছাড় সহ নানা আকর্ষণীয় অফার।
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মধ্যে শুরু হওয়া আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রমের সাথে প্রথম দিন থেকেই যুক্ত হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। পরীক্ষামূলকভাবে চালু হওয়ার প্রথম দিনেই 13 জেলার 6,451টি পরিবার নগদের মাধ্যমে এই সহায়তার অর্থ পেয়েছে। উপকারভোগী এই পরিবারগুলোর মধ্যে নগদের মাধ্যমে 1,62,04,265 টাকা বিতরণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দরিদ্র ও নারী প্রধান পরিবারগুলোকে প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নগদের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থ বিতরণ প্রসঙ্গে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জানান, শুরু থেকে এমন একটি প্রকল্পের অংশীদার হতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। রাজধানীতে ঢাকাস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতনকে সম্মাননা জানানো হয়। সংগঠনের সভাপতি শাহাদাত রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈকত সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা AKM মোহসেন, উপদেষ্টা ABM রফিকুর রহমান, শ্রীনগর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। গোপালগঞ্জ আইনজীবী সমিতির 2024-25 সালের কার্যনির্বাহী কমিটি 8 মাস পূর্বে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচিত কমিটি গঠন প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছে আইনজীবী সমিতির সদস্যরা। জেলা আইনজীবী সমিতির হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আবুল খায়ের জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত কমিটির আর্থিক সহ সকল দায়িত্ব আহ্বায়ক কমিটি পালন করবে। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আসগর আলী, MS সেলিম, রবিউল ইসলাম, তৌফিকুল ইসলাম সহ আইনজীবী সমিতির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার সব বাস টার্মিনালে প্যাসেঞ্জার হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম। রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি। কোনো বাসে অতিরিক্ত ভাড়া নিলে হেল্প ডেস্কে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এতে সভাপতিত্ব করেন মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সরোয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি MA বাতেন সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সংসদের প্রথম অধিবেশন কাল। স্পিকার, ডেপুটি স্পিকার ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে, শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আগে খণ্ডিতভাবে ডেপুটি স্পিকারের পদ চায় না জামাত, সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চায় NCP। অতিরিক্ত ডিজেল সরবরাহে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, তেলের জন্য আজও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভোগান্তি না কমায় ক্ষোভ। হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধে সমুদ্রে মাইন ফেলছে ইরান, 16টি নৌযান ধ্বংসের দাবি ট্রাম্পের, হামলায় আহত হলেও এখনো সুস্থ মোস্তফা কামাল। এ ছিল এখনকার মতো, পরবর্তী সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।